ভারতের একটি ছোট মুসলিম মহল্লায় যেখানে কাঁচা গলি, মাটির ঘর এবং পুরনো গাছের ছায়া ছিল, সেখানে ফরাজ আহমেদ নামে এক যুবক বাস করত। ফরাজের জীবন ছিল দারিদ্র্য এবং অভাবের এক প্রতিচ্ছবি। ভোরে যখন আজানের ধ্বনি শোনা যেত, তখন মানুষ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেত। কিন্তু ফরাজ তার পুরনো মাদুরের ওপর বসে দোয়া করত, হে আল্লাহ, আমাকে সাহস দাও, আমার অবস্থা বদলে দাও। তার ঘরটি এতটাই জীর্ণ ছিল যে ছাদ থেকে বৃষ্টির পানি পড়ত। দেয়ালে স্যাঁতস্যাঁতে দাগ ছিল এবং ঘরের পুরনো প্রদীপটি আলো কম এবং ধোঁয়া বেশি দিত। ফরাজের সংসার চলত পুরনো জিনিসপত্র কুড়িয়ে। সে সারা দিন ভাঙা বোতল, পুরনো লোহা এবং ব্যবহার করা জিনিসপত্র সংগ্রহ করে কবাড়িওয়ালার কাছে বিক্রি করত, যাতে মায়ের চিকিৎসা এবং ঘরের খরচ চালাতে পারে। মহল্লার বাচ্চারা তাকে ফকির ফরাজ বলে খেপাত এবং দৌড়াতে দৌড়াতে বলতো, আরে দেখো, প্রিন্সিপাল সাহেব এসেছেন। বড়রাও অবজ্ঞা করে বলতো, এই ছেলেটার কিছু হবে না। কিন্তু ফরাজ এই বিদ্রূপের জবাব দিত না, শুধু হালকা হাসির সাথে মাথা নিচু করে নিত। তার মনে কষ্ট অবশ্যই ছিল, কিন্তু মুখে কখনো কোনো অভিযোগ ছিল না। তার বাবার মৃত্যু হয় তখন যখন সে সবেমাত্র বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিল। বাবার স্বপ্ন ছিল যে ছেলে বড় অফিসার হবে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। মা অসুস্থ হয়ে পড়লেন, ঘরের সব জিনিসপত্র চিকিৎসার জন্য বিক্রি হয়ে গেল এবং সব কিছু শেষ হয়ে গেল। ফরাজের কাছে ডিগ্রি ছিল, কিন্তু কোনো চাকরি পেল না। শিক্ষিত হওয়া সত্ত্বেও সে দারিদ্র্যে ডুবে গেল। তবুও তার মনে আশা বেঁচে ছিল। সে প্রায়ই বলতো, দুনিয়া আমাকে যাই ভাবুক, আমার রব জানেন আমি কে। মহল্লার ঠিক মাঝখানে একটি ধর্মীয় মাদ্রাসা ছিল। সেখানে সাদা পোশাক এবং ওড়না পরা একজন মহৎ মহিলা বাচ্চাদের পড়াতেন। তার নাম ছিল আলিয়া বেগম। তিনি পুরো মহল্লার সবচেয়ে সম্মানিত শিক্ষিকা হিসেবে বিবেচিত হতেন। তার ব্যবহার ছিল নরম, ব্যক্তিত্ব ছিল সংযত এবং ধর্মীয় জ্ঞান ছিল গভীর। বাচ্চারা তাকে ভালোবাসত এবং মহিলারা তাদের সমস্যার জন্য তার কাছে পরামর্শ নিত। ফরাজ প্রায়ই তাকে দেখত এবং মনে মনে দোয়া করত, হে আল্লাহ, যদি আমাকে জীবনসঙ্গী দাও তাহলে যেন এই মহৎ মহিলা হয়। কিন্তু এই ইচ্ছাটি শুধুমাত্র একটি স্বপ্নের মতো মনে হতো। মানুষ তাকে ভিক্ষুক বলত এবং আলিয়া বেগমকে সম্মানের চোখে দেখত। এই পার্থক্য দেখে ফরাজের মন দুলত, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিত, আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। আজ আমি ফকির, কাল সম্মানিত হতে পারি। এটাই ছিল তার বিশ্বাস, যা তার আসল শক্তি ছিল। সে জানত যে পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। সূর্য ডুবছিল, মাগরিবের সময়ের লাল আভা আকাশে ছড়িয়ে পড়েছিল এবং সরু গলিগুলোতে বাচ্চারা খেলতে খেলতে শোরগোল করছিল। মাদ্রাসার বাইরেও ভিড় ছিল। বাচ্চারা বই বগলে নিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। দরজায় আলিয়া বেগম দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি ছোট খাতা ছিল, যেখানে তিনি বাচ্চাদের উপদেশ লিখিয়ে দিচ্ছিলেন। তার কণ্ঠস্বর নরম এবং মিষ্টি ছিল, যাতে মায়ের মতো স্নেহ ঝরে পড়ছিল। একই সময়ে দূর থেকে ফরাজকে আসতে দেখা গেল। তার কাঁধে ছিল পুরনো একটি বস্তা এবং পোশাক থেকে ঘামের গন্ধ আসছিল। কিন্তু তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল। কয়েকদিন ধরে সে মনে একটি দৃঢ় সংকল্প নিয়ে ঘুরছিল। আজ সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার মনের ইচ্ছাটি মুখে আনবে। তার হৃৎপিণ্ড দ্রুত ধড়পড় করছিল, পা কাঁপছিল, কিন্তু সংকল্প ছিল দৃঢ়। যখন বাচ্চারা এক এক করে দরজা থেকে বেরিয়ে যেতে লাগল, তখন ফরাজ সাহস করে এগিয়ে গেল। তার মুখে ঘাম ছিল এবং চোখে ভয় ও আশার মিশ্রিত ঝলক। সে কম্পিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম আলিয়া বেগম, আপনি কি আমার সাথে কিছু কথা বলতে পারেন? আলিয়া বেগম চমকে গেলেন। তার পাশে দাঁড়ানো দুইজন শিক্ষক অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। কিছু বাচ্চাও থেমে গেল এবং কৌতূহল নিয়ে এই দৃশ্য দেখতে লাগল। আলিয়া বেগম নরম স্বরে বললেন, হ্যাঁ ফরাজ, বলো কি ব্যাপার? ফরাজ গভীর নিঃশ্বাস নিল, যেন নিজেকে সামলানোর চেষ্টা করছে। তারপর উঁচু কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। এটি শুনে পুরো পরিবেশ নীরব হয়ে গেল। এক মুহূর্তের জন্য কেউ বিশ্বাস করতে পারছিল না। তারপর হঠাৎ হাসির শব্দ শোনা গেল। বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল। আরে, ফকির শিক্ষিকাকে বিয়ে করবে? একটি শিশু জোরে বলল। অন্যেরা হাততালি দিতে লাগল। আলিয়া বেগমের মুখ লাল হয়ে গেল। তিনি রাগ এবং লজ্জায় কাঁপছিলেন। তার কণ্ঠস্বর উঁচু হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, ফরাজ, জ্ঞান হারাওনি তো? তুমি কে আর আমি কে? তোমার না ঘর আছে, না চাকরি, না সম্মান,
কিভাবে ভাবলে যে তুমি আমার সমান হতে পারো? পাশে দাঁড়ানো শিক্ষকরা তাদের হাসি থামানোর চেষ্টা করছিলেন, কিন্তু তাদের ঠোঁটে হাসি ফুটে উঠেছিল। বাচ্চারাও শোরগোল করতে থাকল, বাহ বাহ, ফকিরের কি স্বপ্ন! ফরাজ মাথা নিচু করে নিল, তার চোখে জল ভরে এসেছিল, কিন্তু সে তাদের পড়তে দিল না। সে কিছুই বলল না, শুধু ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার প্রতিটি পদক্ষেপে যেন মাটিতে পাথর রাখা হয়েছিল। পিছন থেকে বাচ্চারার আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। তার হৃদয় ক্ষতবিক্ষত ছিল, কিন্তু মনে মনে সে আল্লাহকে বলছিল, হে আল্লাহ, যদি আমি সত্যি অপমানিত হই তবে আমাকে ধৈর্য দাও, আর যদি সম্মান দিতে হয় তবে সবাইকে দেখাও যে সম্মান তোমার হাতে, মানুষের বিদ্রূপে নয়। এই দিনটি তার জন্য একটি কঠিন পরীক্ষা ছিল, কিন্তু এই দিন থেকেই একটি নতুন গল্পের শুরু হয়েছিল। পরের দিন এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল, আগুনের মতো। প্রতিটি মুখে এই কথা ছিল, শুনেছিস, ফকির ফরাজ আলিয়া বেগমকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছে। চায়ের দোকানে বসা বয়স্করা, মসজিদের বাইরে কথা বলা মুসল্লিরা, এমনকি গলিতে খেলা বাচ্চারাও এই বিষয়ে আলোচনা করছিল। সব জায়গায় হাসির রোল পড়ে গিয়েছিল। কেউ বলছিল, আরে, এই ফকিরের স্বপ্ন তো বাদশাহর মতো। অন্যজন হাসত, হয়তো কাল কোনো মন্ত্রীর মেয়েকেও প্রস্তাব দেবে। মহল্লার বাচ্চারা যখনই ফরাজকে দেখত তখন আওয়াজ দিত, ওহ দেখো, শিক্ষিকার ভাবি বর যাচ্ছে, আর তারপর জোরে জোরে হাসত। কিছু বড়রাও তির্যক মন্তব্য করত, ফরাজ, বড়যাত্রী কবে নিয়ে আসছ? সে এই বাক্যগুলোর কোনো জবাব দিত না, শুধু মাথা নিচু করে নিত, কাঁধে ঝুলানো পুরনো বস্তাকি শক্ত করে ধরে নিত এবং দ্রুত পায়ে চলে যেত। কিন্তু তার মনের ভেতরে একটি আগুন জ্বলছিল। সে ভাবত, আজ হেসে নাও, কিন্তু কাল আল্লাহ তোমাদের কাছে হিসাব চাইবেন। সম্মান দেওয়ার মালিক তিনি এবং অপমান করার মালিকও তিনি। এটি এমন একটি রহস্য ছিল যা কেউ জানত না। ফরাজ আসলে একজন উচ্চ শিক্ষিত যুবক ছিল। সে শহরের বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেছিল এবং চমৎকার নম্বর পেয়েছিল। অধ্যাপকরা তার জন্য সুপারিশপত্র লিখেছিলেন যে এই ছেলেটি পরিশ্রমী এবং যোগ্য। কিন্তু ভাগ্যের খেলা দেখুন, পড়াশোনা শেষ হতেই তার বাবার মৃত্যু হয় এবং ঘরের একমাত্র অবলম্বন ভেঙে যায়। মায়ের অসুস্থতা পরিস্থিতি আরও খারাপ করে দেয়। চিকিৎসার জন্য সোনা, বাসনপত্র, এমনকি ঘরের পুরনো চৌকি পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়। ঋণ বেড়ে যায় এবং অবশেষে সব কিছু শেষ হয়ে যায়। বাধ্য হয়ে ফরাজকে মহল্লার আবর্জনা থেকে লোহা, প্লাস্টিক এবং পুরনো জুতো স্যান্ডেল কুড়িয়ে বিক্রি করতে হতো, যাতে মায়ের ওষুধের এবং খাবারের ব্যবস্থা করতে পারে। কিন্তু মনের গভীরে তার ডিগ্রিগুলো সব সময় তাকে সাহস দিত। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সে পুরনো কাঠের বাক্সটি খুলত, যেখানে তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, কিছু সুপারিশপত্র এবং পুরনো নোট রাখা ছিল। এই কাগজগুলো তার কাছে কোনো গুপ্তধনের চেয়ে কম ছিল না। সে সেগুলো হাতে নিয়ে বলতো, একদিন এই কাগজগুলোই আমার অবলম্বন হবে। মানুষ আজ আমাকে ফকির বলে, কিন্তু কাল এগুলোর ওপর বিশ্বাস করে আমার সামনে মাথা নত করবে। ফরাজের এই আশা এবং বিশ্বাসই তার সবচেয়ে বড় সম্পদ ছিল। সে জানত যে দুনিয়ার হাসি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভাগ্য অটল। তার ধৈর্য এবং নীরবতা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছিল। এদিকে আলিয়া বেগমও পুরোপুরি শান্ত ছিলেন না। তার বারবার সেই দৃশ্যটি মনে পড়ত যখন ফরাজ কম্পিত কণ্ঠে বলেছিল, আমি আপনাকে বিয়ে করতে চাই। যদিও তিনি তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু মনের কোনো এক কোণে একটি অদ্ভুত যন্ত্রণা ছিল। তিনি ভাবতেন, হয়তো আমি একটু বেশিই বলে ফেলেছি, কিন্তু আমি কেন সবার সামনে এত কঠোর জবাব দিলাম? তার মনে প্রশ্ন জাগত, কিন্তু নিজেকে বোঝাতেন, না, আমি ঠিক করেছি, একজন ফকিরের স্বপ্ন এমনই হওয়া উচিত। কিন্তু তিনি জানতেন না যে এই ফকির ফরাজি আগামী দিনগুলোতে সবার চোখ ধাঁধিয়ে দিতে চলেছে। দিন গড়াতে থাকল, কিন্তু ফরাজ এবং আলিয়া বেগমের গল্পটি তখনও মহল্লার সবচেয়ে বড় গসিপ হয়ে রইল। গলিগুলোতে, চায়ের দোকানে এবং এমনকি জুমার নামাজের পর মসজিদের প্রাঙ্গণেও মানুষ এই বিষয়ে আলোচনা করত। কেউ হাসত, কেউ এটাকে মজা মনে করত। কিন্তু ফরাজের ধৈর্য এবং নীরবতা তার ব্যক্তিত্বে একটি অদ্ভুত গাম্ভীর্য এনে দিয়েছিল। সে কারোর কথার জবাব দিত না, শুধু মনে মনে বলতো, আল্লাহ আমাকে দেখছেন, একদিন তিনি সিদ্ধান্ত নেবেন কে সম্মানিত আর কে নয়। আলিয়া বেগমের মনে এখন অস্থিরতা বাসা বেঁধেছিল। যদিও তিনি সবার সামনে ফরাজকে প্রত্যাখ্যান করেছিলেন এবং কঠোর কথা বলেছিলেন, কিন্তু সেই মুহূর্তটি বারবার তার চোখের সামনে ভেসে উঠত। তার মনে পড়ত কিভাবে ফরাজের চোখে জল ভরে এসেছিল, কিন্তু সে তাদের পড়তে দেয়নি। তার মনে মাঝে মাঝে এই ধারণা আসত, আমি কি সত্যিই বেশি কঠোরতা করিনি? আমার আচরণ কি ভুল ছিল না?
কিন্তু তিনি আবার নিজেকে বোঝাতেন, না, আমার সিদ্ধান্ত সঠিক ছিল, আমি কেবল বাস্তবটা বলেছি যে সে আমার স্তরের নয়। তবুও তার বিবেক পুরোপুরি শান্ত হতে পারছিল না। এই সময়ে মাদ্রাসায় একটি নতুন খবর সবাইকে চমকে দিল। পুরনো প্রিন্সিপাল মৌলভী সেলিম সাহেব ঘোষণা করলেন যে তিনি বার্ধক্য এবং দুর্বলতার কারণে অবসর নিচ্ছেন। তার জায়গায় নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হবে। এই খবরটি জঙ্গলের আগুনের মতো পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। কে হবেন নতুন প্রিন্সিপাল? কেউ বলতো নিশ্চয়ই শহর থেকে কোনো বড় আলেম বা শিক্ষিত ব্যক্তি আসবেন। অন্যজন বলতো হতে পারে কোনো প্রভাবশালী ব্যক্তির ছেলে। কেন্দ্রীয় শিক্ষা বোর্ড একটি চিঠি পাঠালো, যাতে লেখা ছিল যে নতুন প্রিন্সিপালের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তিনি শীঘ্রই মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করবেন। চিঠিতে শুধু এতটুকুই জানানো হয়েছিল যে তিনি একজন যুবক, শিক্ষিত এবং অভিজ্ঞ ব্যক্তি, যার কাছে আশা করা যায় যে মাদ্রাসা নতুন উন্নতির পথে অগ্রসর হবে। শিক্ষকরা উত্তেজিত ছিলেন যে এখন কোনো নতুন এবং সক্রিয় প্রিন্সিপাল আসবেন। ছাত্ররাও অবাক হয়েছিল। এমনকি মহল্লার লোকেরাও ভাবতে লাগলো যে হয়তো শহর থেকে কোনো সম্মানিত ব্যক্তি আসতে চলেছেন। মহল্লার একজন বয়স্ক মহিলা তো এটুকুও বলেছিলেন, দেখো, এই নতুন প্রিন্সিপাল অবশ্যই কোনো বড় পরিবার থেকে আসবেন। কারোর কল্পনাতেও ছিল না যে এই নতুন প্রিন্সিপাল আসলে সেই ফরাজ যাকে সবাই ফকির বলে মজা করত। সেই ফরাজ যাকে কিছুদিন আগে সবাই মাদ্রাসার দরজায় অপমান করেছিল। ফরাজের কাছে বোর্ডের অফিসিয়াল চিঠি আগেই পৌঁছে গিয়েছিল। সে রাতে তার ঘরে বসে সেই চিঠিটি বারবার পড়ত। চোখে জল চলে আসত, কিন্তু এগুলি ছিল আনন্দের অশ্রু। সে দোয়া করত, হে আল্লাহ, এটা তোমার করুণা। তুমি আমাকে ধৈর্য দিয়েছ এবং আজ আমাকে সম্মান দিচ্ছ, কিন্তু আমাকে এত শক্তিও দিও যে আমি এই সম্মান তোমার সন্তুষ্টির জন্য ব্যবহার করি, প্রতিশোধের জন্য নয়। সে জানত যে সেই মুহূর্তটি খুব কাছাকাছি, যখন সবাই বাস্তবটা জানতে পারবে এবং তারপর সেই দিনটি মহল্লার জন্য সবচেয়ে বড় বিস্ময়ের দিন হবে। অবশেষে সেই দিনটি এলো, যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মাদ্রাসার প্রাঙ্গণ পরিষ্কার করে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। দরজায় রঙিন পতাকা সাজানো হয়েছিল, হলে চেয়ারগুলো সারি করে রাখা হয়েছিল এবং বাচ্চাদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে নতুন প্রিন্সিপাল এলে সারিবদ্ধভাবে দাঁড়াতে। মহল্লার বয়স্করা, কিছু বিশিষ্ট ব্যক্তি এবং অভিভাবকেরাও আমন্ত্রিত ছিলেন। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন ছিল, কে হবেন নতুন প্রিন্সিপাল? শিক্ষকরা নিজেদের মধ্যে অনুমান করছিলেন। কেউ বলছিল নিশ্চয়ই শহর থেকে কোনো শিক্ষিত আলেম আসছেন। অন্যজন বলে উঠল হয়তো কোনো বড় রাজনৈতিক বা ধর্মীয় পরিবারের সদস্য হবেন। ছাত্রদের মধ্যেও কৌতূহল ছিল তুঙ্গে। কেউ কেউ তো এটুকুও বলছিল নিশ্চয়ই খুব শান-শৌকতপূর্ণ ব্যক্তিত্ব হবেন, না হলে মাদ্রাসায় এত ব্যবস্থা কেন করত? মঞ্চের একপাশে আলিয়া বেগমও দাঁড়িয়েছিলেন। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, যদিও তিনি নিজেও জানতেন না কেন। তার মনে বারবার সেই মুহূর্তটি ঘুরছিল, যখন ফরাজ সবার সামনে তার কাছে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিল এবং তিনি কঠোর কথা বলেছিলেন। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন, এসব অতীতের কথা, আমার এই বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নয়। কিন্তু হৃদস্পন্দন সামলানো যাচ্ছিল না। এমন সময়ে প্রাঙ্গণের দরজায় একটি নড়াচড়া হলো। সবার চোখ সেদিকে উঠে গেল। একটি কালো ঝলমলে গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। কাঁচ বন্ধ ছিল, কিন্তু তার শান এবং আত্মবিশ্বাস দেখে সবার বিস্ময় বেড়ে গেল। বাহ, মনে হচ্ছে সত্যিই কোনো বড় ব্যক্তিত্ব আসছেন, একজন শিক্ষক ফিসফিস করে বললেন। বাচ্চারাও লাফিয়ে উঠল। গাড়ি থামল এবং দরজা খুলল। একজন যুবক এবং আত্মবিশ্বাসী ব্যক্তি বাইরে এলেন। তিনি একটি নীল রঙের চমৎকার স্যুট পরেছিলেন, ভেতরে সাদা শার্ট এবং মাথায় পরিপাটি করে সাজানো চুল। তার ব্যক্তিত্বে একটি ভিন্ন গাম্ভীর্য এবং আকর্ষণ ঝরে পড়ছিল। তিনি ধীরে ধীরে পা বাড়ালেন। পুরো প্রাঙ্গণে নীরবতা নেমে এলো। সবাই অবাক চোখে দেখছিল। কয়েক মুহূর্ত পর কেউ তাকে চিনতে পারল এবং তারপর যেন বিজলি চমকে গেল। এই তো ফরাজ, একজন শিশু চিৎকার করে বলল। অন্যান্য বাচ্চারাও হতবাক হয়ে গেল। ফকির ফরাজ, কিন্তু এটা কিভাবে সম্ভব? শিক্ষকরা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখেও বিস্ময় ছিল। মহল্লার লোকেরা, যারা গতকাল পর্যন্ত তাকে ভিক্ষুক বলে হাসত, আজ তার শান এবং আত্মবিশ্বাস দেখে নীরব হয়ে গেল। আলিয়া বেগমের পা যেন মাটিতে গেঁথে গেল। তার হৃৎপিণ্ড ধরপড় করতে ভুলে গেল। চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। ফরাজের মুখে একটি হাসি ছিল, কিন্তু সেই হাসি গর্বের নয়, বরং শান্তি এবং গাম্ভীর্যে ভরা ছিল। সে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পুরো প্রাঙ্গণ থেকে একযোগে উত্তর এলো, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কিন্তু কণ্ঠস্বরে কম্পন ছিল, যেন সবাই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সেই মুহূর্তটি মহল্লার প্রতিটি ব্যক্তির জন্য অবিস্মরণীয় ছিল। যাকে ফকির বলা হতো সেই যুবক আজ সম্মান এবং গাম্ভীর্যের সাথে সবার সামনে দাঁড়িয়েছিল, এবং কারোর কল্পনাতেও ছিল না যে তিনি তাদের নতুন প্রিন্সিপাল। গাড়ি থামতেই মাদ্রাসায় নীরবতা আরও গভীর হয়ে গেল। অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মৌলভী সেলিম সাহেব ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং হাসি মুখে ফরাজকে মঞ্চে নিয়ে এলেন। তার কণ্ঠস্বর ছিল উচ্চ এবং আত্মবিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের মাদ্রাসার জন্য একটি ঐতিহাসিক দিন। আমি বছরের পর বছর ধরে এই প্রতিষ্ঠানে সেবা করে আসছি, কিন্তু এখন বার্ধক্যের কারণে দায়িত্ব অন্য কাউকে হস্তান্তর করছি। কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এই পদের জন্য যাকে নির্বাচিত করেছে তিনি আমাদের যুবক ভাই ফরাজ আহমেদ। এই ঘোষণাটি শুনে সবার ঠোঁট যেন সেলাই হয়ে গেল। কেউ কেউ অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। বাচ্চাদের মুখ খোলা থেকে গেল। সেই ফরাজ যাকে গতকাল পর্যন্ত ফকির ফরাজ বলে খেপানো হতো, আজ মঞ্চে প্রিন্সিপাল হিসাবে দাঁড়িয়েছিল। ফরাজ মাইক্রোফোন ধরল। এখন তার হাত কাঁপছিল না। তার কণ্ঠে আত্মবিশ্বাস এবং বিনয়ের এক সুন্দর মিশ্রণ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি জানি যে আপনারা সবাই অবাক। হয়তো কিছুদিন আগেই আপনারা আমাকে এই দরজাতেই পুরনো পোশাকে দেখেছেন। হয়তো আপনারা হাসি ঠাট্টা করেছেন, আমাকে ফকির বলেছেন। কিন্তু আজ আমি এখানে কোনো প্রতিশোধের জন্য দাঁড়াইনি। আমি এখানে এসেছি যাতে আপনাদের মনে করিয়ে দিতে পারি যে সম্মান এবং অপমান শুধুমাত্র আল্লাহর হাতে। বাচ্চাদের হাসি এখন তাদের মনে লজ্জায় পরিণত হয়েছিল। কেউ কেউ মাথা নিচু করে চোখের জল লুকাচ্ছিল। ফরাজ তার বক্তব্য চালিয়ে গেল। আমি সেই ফরাজ যাকে আপনারা গলিগুলোতে আবর্জনা তুলতে দেখেছেন, কিন্তু আমি এই সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আমার কাছে শিক্ষা ছিল, ডিগ্রি ছিল, কিন্তু পরিস্থিতি আমাকে নিচে নামিয়েছিল। আমি কখনো অভিযোগ করিনি, শুধু দোয়া করে গেছি, এবং আজ আল্লাহ আমাকে এই স্থানে দাঁড় করিয়েছেন যে আমি এই মাদ্রাসার প্রধান। শিক্ষকদের চোখে অনুতাপের ছায়া ছিল। গতকাল পর্যন্ত যারা আড়ালে হাসত, আজ সেই ব্যক্তি তাদের নেতার আসনে বসেছিল। ফরাজ মাইক্রোফোনের কাছে এসে বললেন, আমি আপনাদের সবাইকে একটি উপদেশ দিতে চাই। কখনো কাউকে তার পোশাক বা দারিদ্র্য দিয়ে বিচার করবেন না। হতে পারে যাকে আপনারা তুচ্ছ মনে করেন তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার কথাগুলো তীরের মতো সবার হৃদয়ে প্রবেশ করল। পরিবেশে নীরবতা নেমে এলো। শুধু বাতাসের হালকা শব্দ শোনা যাচ্ছিল। আলিয়া বেগমও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার কানে বারবার সেই বাক্যটি বাজছিল যা তিনি নিজেই বলেছিলেন, তুমি ফকির, তোমার কিছুই নেই। তার পা কাঁপতে লাগল। হৃৎপিণ্ড দ্রুত ধড়কতে লাগল। চোখে জল ভরে এলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে এই ফরাজ আহমেদ এখন তাদের প্রতিষ্ঠানের প্রধান। সেই মুহূর্তটি শুধুমাত্র একটি ঘোষণা ছিল না, বরং পুরো মহল্লার জন্য একটি শিক্ষা ছিল যে আল্লাহ যখন চান তখন পরিস্থিতি পাল্টে দেন। যাকে মানুষ ফকির বলে খেপাত, সেই যুবক আজ সবার সামনে সম্মানের মুকুট পরে দাঁড়িয়েছিল। অনুষ্ঠানের পর প্রাঙ্গণে একটি অদ্ভুত নীরবতা নেমে এলো। যে শিশুরা কয়েক মুহূর্ত আগে হাসতে হাসতে ফরাজের মজা করছিল, তারা এখন চুপ করে দাঁড়িয়েছিল। তাদের মুখে অনুতাপ এবং চোখে লজ্জা ঝরে পড়ছিল। কেউ কেউ গোপনে তাদের মুখ লুকালো, কেউ কেউ চোখ মাটিতে গেঁথে দিল। শিক্ষকদের মুখেও অনুশোচনার ছাপ ছিল। হঠাৎ হামজা নামে একটি ছোট্ট শিশু এগিয়ে এলো। সে কম্পিত কণ্ঠে বলল, স্যার, আমাদের ক্ষমা করে দিন। আমরা আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছি, আপনাকে ফকির বলেছি। আমরা জানতাম না যে আপনি এত বড় মানুষ। ফরাজ ঝুঁকে শিশুটির কাঁধে হাত রেখে হাসল এবং বলল, বাছা, তোমরা সবাই আমার আপনজন। আমি তোমাদের ওপর রাগ করব কিভাবে? কিন্তু মনে রেখো, জ্ঞানের উদ্দেশ্য অহংকার সৃষ্টি করা নয়, বরং বিনয় শেখানো। যদি জ্ঞানের পরেও তোমরা অন্যদের নিয়ে মজা করো, তাহলে এই জ্ঞান তোমাদের জন্য বোঝা হয়ে যাবে। এটি শুনে শিশুরা কান্নায় ভেঙে পড়ল। অনেক ছাত্র এগিয়ে এসে ক্ষমা চাইল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আমরা কাউকে তার পোশাক বা দারিদ্র্য দিয়ে তুচ্ছ মনে করব না। শিক্ষকরাও এগিয়ে এলেন। গণিতের শিক্ষক মাসরুর সাহেব বললেন, ফরাজ ভাই, আমরা সবাইও দোষী। আমরা আপনার আড়ালে হাসতাম, কখনো ভাবিনি যে আপনার হৃদয়ে কি চলছে। আমাদের ক্ষমা করে দিন। ফরাজ গাম্ভীর্যের সাথে জবাব দিলেন, আমি সবাইকে আগেই ক্ষমা করে দিয়েছি। যদি সেই দিনটি না আসতো তাহলে হয়তো আপনারা সবাই এই শিক্ষা কখনো পেতেন না।
এটি সবই ছিল আল্লাহর ব্যবস্থা, যাতে আমাদের মনে থাকে যে মানুষের আসল মূল্য পোশাক বা সম্পদ দিয়ে নয়, বরং চরিত্র এবং তাকওয়া দিয়ে হয়। প্রাঙ্গণে চোখ থেকে অশ্রু বইতে লাগল। সেই মুহূর্তটি শুধুমাত্র লজ্জার ছিল না, বরং একটি নতুন সংকল্পের মুহূর্ত হয়ে উঠল। আলিয়া বেগমও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার হৃৎপিণ্ড বারবার কাঁপছিল। তিনি নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করছিলেন। তার মনে বারবার সেই দৃশ্যটি ঘুরছিল যখন তিনি উঁচু কণ্ঠে বলেছিলেন, তুমি ফকির, তোমার কিছুই নেই। এখন সেই কথাগুলোই তার হৃদয়কে বিদ্ধ করছিল। তিনি ভাবছিলেন, হে আল্লাহ, আমি কি বড় ভুল করে ফেলেছি। ফরাজ তার বক্তব্য শেষ করে বললেন, মনে রেখো, আল্লাহ যাকে চান তাকে উচ্চ করেন এবং যাকে চান তাকে নিচু করেন। তাই কখনো অহংকার করো না এবং কখনো কাউকে তুচ্ছ মনে করো না, কারণ কাল হয়তো তিনিই তোমাদের পথপ্রদর্শক হয়ে যেতে পারেন। সবাই একযোগে বলল, হ্যাঁ স্যার, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। তাদের কণ্ঠে আন্তরিকতা এবং অনুতাপ উভয়েই ছিল। সেই দিনের পর মাদ্রাসার পরিবেশ বদলে গেল। যে শিশুরা আগে ফরাজকে নিয়ে মজা করত, এখন তার সম্মানে দাঁড়িয়ে যেত। শিক্ষকরাও তার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তার কাছে নির্দেশনা নিতেন। কিন্তু এত কিছুর পরেও আলিয়া বেগমের হৃদয়ের অস্থিরতা শেষ হল না। তিনি জানতেন যে সবাই ক্ষমা চেয়েছে, কিন্তু তার মুখ থেকে বেরিয়ে আসা কঠোর কথার বোঝা তখনও তার হৃদয় ছিল। এই বোঝাই তাকে আগামী দিনগুলোতে কিছু বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে চলেছিল। মাদ্রাসার পরিবেশ বদলাতে শুরু করেছিল। এখন বাচ্চারা আরও বিনয়ের সাথে আচরণ করত এবং শিক্ষকরাও আরও নরম হৃদয় এবং বিনয়ী হয়ে উঠেছিলেন। কিন্তু এই সমস্ত দৃশ্যের মাঝেও আলিয়া বেগমের মন শান্ত হচ্ছিল না। প্রতিদিন যখন তিনি ফরাজকে প্রিন্সিপালের ঘরে গাম্ভীর্যের সাথে বসে থাকতে দেখতেন, তখন হৃদয়ে একটি আঘাত পেতেন। তিনি নিজেকে বলতেন, এই সেই ব্যক্তি যাকে আমি সবার সামনে অপমান করেছি। আমি বলেছিলাম যে তার কিছুই নেই, আর আজ আল্লাহ তাকে সব কিছু দিয়েছেন। তার রাতগুলো অস্থিরতায় কাটত। নামাজের পর যখন সবাই ঘুমিয়ে যেত, তখন তিনি নামাজে বসে ধীরে ধীরে কাঁদতেন এবং দোয়া করতেন, হে আল্লাহ, আমি অহংকার করেছি। আমি তোমার একজন বান্দাকে তার দারিদ্র্যের জন্য তুচ্ছ মনে করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে তওবা করার তৌফিক দাও। কিন্তু তার অশ্রু তাকে শান্তি দিত না। অবশেষে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন আর চুপ করে থাকতে পারবেন না। তিনি ফরাজের সামনে গিয়ে নিজের মন হালকা করবেন। পরের দিন যখন মাদ্রাসার ছুটি হল এবং সব শিক্ষক নিজেদের খাতাপত্রে ব্যস্ত ছিলেন, আলিয়া বেগম সাহস করে এগিয়ে গেলেন। তিনি ধীরে ধীরে প্রিন্সিপালের অফিসের দরজায় পৌঁছলেন। দরজা ঠকঠকিয়ে কম্পিত কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে ফরাজের শান্ত কণ্ঠস্বর এলো, ওয়ালাইকুম আসসালাম, আসুন আলিয়া বেগম, ভেতরে আসুন। তিনি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। তার হাত কাঁপছিল এবং চোখ নিচু ছিল। সামনে সেই ব্যক্তি বসেছিলেন যিনি এক সময় পুরনো পোশাকে মাদ্রাসার দরজায় দাঁড়িয়েছিলেন এবং আজ সম্মানের সাথে প্রিন্সিপালের চেয়ারে বসেছিলেন। আলিয়া বেগমের পা কাঁপতে লাগল। তিনি চেয়ারে বসলেন এবং কিছুক্ষণ নীরব রইলেন। ঘরে শুধুমাত্র ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। অবশেষে তিনি সাহস জোগাড় করলেন এবং বললেন, ফরাজ সাহেব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি আপনাকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো ভুল ছিল। আমি আপনাকে সবার সামনে অপমান করেছি, আপনার দারিদ্র্যের মজা উড়িয়েছি। তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি মাথা নিচু করে তার ওড়না মোচড়াতে থাকলেন। ফরাজ নীরবে তাকে দেখছিলেন। তার মনে সেই দৃশ্যটি তাজা হয়ে উঠল যখন বাচ্চারা হাততালি দিচ্ছিল এবং আলিয়া বেগম উঁচু কণ্ঠে তাকে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু তারপর তিনি মনে মনে বললেন, এই সব কিছু পরীক্ষা ছিল, এখন আমাকে ক্ষমা করার সাহস দেখাতে হবে। তিনি নরম স্বরে বললেন, আলিয়া বেগম, আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিয়েছি। যা ঘটেছে তা আল্লাহর ইচ্ছায় ঘটেছে। সেই কথাগুলো এবং সেই বিদ্রূপগুলো আমাকে ধৈর্য এবং সাহস দিয়েছে। যদি সেই দিনটি না আসতো তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। আলিয়া বেগম আরও জোরে কেঁদে উঠলেন। তিনি বললেন, আপনার উদারতা দেখে আমি অবাক। আমি নিজেকে ছোট এবং পাপী মনে করছি। ফরাজ বললেন, ভুল সবারই হয়। আসল কথা হলো আমরা ভুল থেকে শিক্ষা নেই এবং সেগুলো পুনরাবৃত্তি না করি। এটি শুনে আলিয়া বেগমের হৃদয়ের বোঝা কিছুটা হালকা হলো, কিন্তু তবুও তিনি অনুভব করছিলেন যে এই গল্পটি এখনও শেষ হয়নি, আরও কিছু বাকি আছে। কিছুদিন কেটে গেল। মাদ্রাসার পরিবেশ প্রতিদিন আরও উন্নত হচ্ছিল। বাচ্চারা এখন আরও মন দিয়ে পড়াশোনা করত এবং শিক্ষকরাও নতুন উদ্যম নিয়ে পড়াতেন। ফরাজের নেতৃত্ব সবার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল।
কিন্তু এই ইতিবাচক পরিবেশ সত্ত্বেও আলিয়া বেগমের হৃদয় তখনও অস্থির ছিল। তার বিবেক তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। একদিন মাদ্রাসার বড় হলে শিক্ষকদের একটি মিটিং ডাকা হলো। সব শিক্ষক লম্বা টেবিলের চারপাশে বসেছিলেন। আলোচ্য বিষয় ছিল মাদ্রাসার উন্নতি এবং নতুন শিক্ষামূলক পরিকল্পনা। ফরাজ সভাপতির চেয়ারে বসেছিলেন। তার সামনে কাগজ এবং নোট রাখা ছিল। তার কথাগুলো আত্মবিশ্বাসী এবং গুরুত্বপূর্ণ ছিল। তিনি প্রতিটি বিষয়ে গভীর চিন্তা এবং প্রজ্ঞা দিয়ে মতামত দিচ্ছিলেন, যা সব শিক্ষকদের প্রভাবিত করছিল। আলোচনার মাঝে হঠাৎ ফরাজ থামলেন এবং সবার দিকে তাকিয়ে বললেন, আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিতে চাই। সম্মান এবং অপমান শুধুমাত্র আল্লাহর হাতে। গতকাল পর্যন্ত আমাকে এই গলিতে আবর্জনা কুড়ানো ব্যক্তি মনে করা হতো, কিন্তু আজ আল্লাহ আমাকে এই আসনে বসিয়েছেন। তাহলে কি এটা আমার কৃতিত্ব? না, এটা শুধুমাত্র আল্লাহর ক্ষমতা। তাই কখনো কাউকে তার দারিদ্র্য বা পরিস্থিতির কারণে তুচ্ছ মনে করবেন না। তার এই কথাগুলো ঘরে উপস্থিত প্রতিটি ব্যক্তির হৃদয়ে বিদ্যুতের মতো আঘাত করল। যে শিক্ষকরা একসময় ফরাজকে নিয়ে মজা করতেন, তারা এখন মাথা নিচু করে বসেছিলেন। কারোর ঠোঁট কাঁপছিল, কারোর চোখ থেকে জল ঝরছিল। সেই সময়ে আলিয়া বেগম কম্পিত কণ্ঠে বললেন, ফরাজ সাহেব, আপনি একেবারে ঠিক বলছেন, কিন্তু যদি আপনি অনুমতি দেন তাহলে আমি সবার সামনে একটি কথা বলতে চাই। ঘরে নীরবতা নেমে এলো। সবার চোখ আলিয়া বেগমের দিকে নিবদ্ধ হল। তিনি ধীরে ধীরে উঠলেন। তার চোখে জল ছিল। তিনি বললেন, আমি সবার সামনে স্বীকার করছি যে সবচেয়ে বড় ভুল আমার হয়েছে। আমি আপনাকে সবার সামনে তুচ্ছ বলেছি, আপনাকে ফকির ভেবেছি। আমি মনে করতাম যে আপনার কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন যে বাইরের চেহারা দেখে মানুষকে বিচার করা ভুল। আজ আমি সবার সামনে ক্ষমা চাইছি। তার কথাগুলো হলের পরিবেশকে আরও আবেগপূর্ণ করে তুলল। কিছু শিক্ষক কেঁদে ফেললেন। ফরাজ সঙ্গে সঙ্গে বললেন, আলিয়া বেগম, আপনাকে বারবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আমি মন থেকে আপনাকে ক্ষমা করে দিয়েছি। আসল উদ্দেশ্য হলো আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষা মনে রাখি। সেই সময়ে বয়স্ক শিক্ষক কারি জাহেদ সাহেব উঠে দাঁড়ালেন এবং উঁচু কণ্ঠে বললেন, ফরাজ ভাই একেবারে সঠিক বলেছেন। এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা যে কখনো কাউকে দারিদ্র্যের কারণে তুচ্ছ মনে করো না। আজ আল্লাহ আমাদের একটি জীবন্ত উদাহরণ দেখিয়েছেন। ঘরে উপস্থিত সমস্ত শিক্ষক একযোগে বললেন, ইনশা আল্লাহ আমরা ভবিষ্যতে কাউকে তার অবস্থার ভিত্তিতে বিচার করব না। আলিয়া বেগমের চোখ থেকে ঝরা অশ্রু এখন শান্তির অশ্রুতে পরিণত হয়েছিল। কিন্তু তার হৃদয়ে আরেকটি অনুভূতি জেগে উঠছিল। তিনি ফরাজকে শুধুমাত্র প্রিন্সিপাল হিসেবে নয়, বরং এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করেছিলেন যিনি আসলে সম্মান এবং ধৈর্যের প্রতিমূর্তি। এবং এই অনুভূতিটি আগামী দিনগুলোতে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করতে চলেছিল। মাদ্রাসার পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। বাচ্চারা ফরাজকে শিক্ষকের চেয়েও বেশি পথ প্রদর্শক মনে করতে শুরু করেছিল। শিক্ষকরাও তার প্রতিটি সিদ্ধান্তে বিশ্বাস রাখতেন। পুরো মহল্লায় এই কথা ছড়িয়ে গিয়েছিল যে সেই ফরাজ, যাকে লোকেরা ফকির বলে মজা করত, আজ সম্মান এবং গাম্ভীর্যের প্রতীক হয়ে মাদ্রাসার প্রিন্সিপাল। কিন্তু একটি হৃদয় এমন ছিল যা শান্তি পাচ্ছিল না। সেই হৃদয়টি ছিল আলিয়া বেগমের। কয়েকদিন ধরে তিনি তার মনের ভেতরে সংগ্রাম করতে থাকলেন। অবশেষে এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং মাদ্রাসার ভবনে সোনালি আলো ছড়িয়ে পড়েছিল, তিনি ফরাজের ঘরে পৌঁছলেন। দরজায় দাঁড়িয়ে কম্পিত কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি? ফরাজ হেসে বললেন, হ্যাঁ অবশ্যই, আসুন আলিয়া বেগম। তিনি ভেতরে প্রবেশ করলেন। তার হাত কাঁপছিল এবং মুখে অনুতাপের ছায়া ছিল। তিনি ধীরে ধীরে বললেন, ফরাজ সাহেব, আমি জানি যে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আমার হৃদয়ের বোঝা এখনও কমেনি। আপনি একসময় আমার কাছে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমি সবার সামনে আপনাকে অপমান করেছিলাম। আজ আমি আমার হৃদয়ের গভীর থেকে বলছি যে যদি আপনি চান তাহলে আমি অস্বীকার করব না। ঘরে গভীর নীরবতা নেমে এলো। বাইরে প্রাঙ্গণে বাচ্চারা খেলছিল, কিন্তু ভেতরে পরিবেশ ভারী হয়ে গিয়েছিল। ফরাজ কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন মনে মনে দোয়া করছেন। তারপর নরম স্বরে বললেন, আলিয়া বেগম, সেদিন আমি আপনার কাছে বিয়ের ইচ্ছা উপাসনার উদ্দেশ্যে করেছিলাম, নিজের ইচ্ছার জন্য নয়। কিন্তু যা ঘটেছে তা আল্লাহর কৌশল ছিল।
আজ যদি আপনি এই কথা বলছেন তাহলে আমি তার কদর করি, কিন্তু আমি চাই যে এই সিদ্ধান্তটি শুধুমাত্র অনুশোচনার উপর ভিত্তি করে না হোক। বিয়ে একটি উপাসনা, এটি আন্তরিকতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। আলিয়া বেগমের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, আপনার কথা একেবারে সঠিক। আমি শুধু চাই যে আপনি জানুন যে আমার হৃদয়ে আপনার জন্য সম্মান এবং অনুতাপ উভয়ই আছে। ফরাজ হেসে বললেন, আলিয়া বেগম, সময় নিজেই সিদ্ধান্ত নেবে। এখন আমাদের কর্তব্য হল আমরা সবাই মিলে এই মাদ্রাসাকে জ্ঞান এবং চরিত্রের ভিত্তিতে শক্তিশালী করি। যদি আল্লাহ চান তাহলে সেই পথও খুলে যাবে। এটি শুনে আলিয়া বেগমের হৃদয়ের বোঝা হালকা হয়ে গেল। তার অশ্রু এখন শান্তির অশ্রুতে পরিণত হয়েছিল। এই সময়ে বয়স্ক শিক্ষক কারি জাহেদ সাহেদ ঘরে প্রবেশ করলেন। তিনি দুজনের কথা শুনেছিলেন। তিনি হেসে বললেন, ছেলে ফরাজ এবং মেয়ে আলিয়া, আল্লাহ তোমাদের দুজনকে পরীক্ষা করেছেন এবং ধৈর্য দিয়ে সম্মানিত করেছেন। হয়তো এটাই আল্লাহর ইচ্ছা যে তোমাদের পথ এক হোক। কিন্তু মনে রেখো, তোমাদের মিলন শুধুমাত্র বিয়ের নয়, বরং জ্ঞান এবং ধর্মের সেবার জন্য হওয়া উচিত। ঘরে একটি অদ্ভুত শান্তি নেমে এলো। বাইরে থেকে শিশুদের হাসির শব্দ আসছিল, কিন্তু ভেতরে দুটি হৃদয় একটি নতুন যাত্রা শুরু করেছিল, ধৈর্য, সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির সাথে। মাশাআল্লাহ, এটি আমাদের সবার জন্য একটি শিক্ষা। আল্লাহ আমাদের নিজেদের চোখে দেখিয়ে দিয়েছেন যে যাকে আমরা তুচ্ছ মনে করি তিনি সবচেয়ে বড় হতে পারেন। আজ থেকে কেউ কাউকে তার দারিদ্র্য বা অবস্থার ভিত্তিতে বিচার করবে না। এই কথাগুলো ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে যেন পুরো মাদ্রাসায় প্রতিধ্বনিত হল। সবাই একটি নতুন শপথ নিল যে এখন সম্মান এবং অপমান শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হবে। সেই দিনের পর ফরাজের গাম্ভীর্য আরও বেড়ে গেল। মহল্লার লোকেরা যারা গতকাল পর্যন্ত তাকে নিয়ে হাসত, এখন মাথা নিচু করে সালাম করত। বাচ্চারা বিনয়ের সাথে তার কাছে বসত এবং আলিয়া বেগমের হৃদয়ে এই বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে আল্লাহ তাকে নিজের চোখে একটি জীবন্ত উদাহরণ দেখিয়েছেন। ফকিল বলা সেই ফরাজ আজ সবার পথ প্রদর্শক এবং সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। আর এই সব কিছু ছিল সেই আল্লাহর ক্ষমতার প্রকাশ, যিনি মুহূর্তের মধ্যে মানুষের ভাগ্য বদলে দেন।